রাশিয়ার হাত ধরছে ইরান, আকাশযুদ্ধে ফিরে আসছে তেহরানের শক্তি। অবশেষে তেহরান পাল্টা চাল দিয়েছে। যে দেশ একসময় ইসরায়েলি আকাশ অভিযানের সামনে অসহায় হয়ে পড়েছিল, আজ সেই দেশ আকাশে ফের গর্জে ওঠার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরমাণু কর্মসূচি ধাক্কা খেলেও এখন ইরান ঝুঁকছে নতুন প্রতিরক্ষার দিকে, আকাশ শক্তির পুনর্জাগরণে। এবার ইরানের হাতে উঠছে রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধবিমান সু-35। এই যুদ্ধবিমানকে অনেকে বলে আকাশের শিকারিবাজ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া আর কোনো দেশের সঙ্গে এত বড় সামরিক চুক্তি করেনি, কিন্তু ইরান করেছে। ফাঁস হওয়া এক গোপন নথি বলছে তেহরান $650 কোটি বিশাল চুক্তি করেছে মস্কোর সঙ্গে। চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে দেবে 48টি সুপার সু-35 মাল্টি রোল ফাইটার জেট। আর এই খবরেই কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্য। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা ও তাদের সহযোগী সংস্থা KAI থেকে ফাঁস হওয়া নথিগুলো প্রকাশ করেছে ইউক্রেনীয় হ্যাকাররা। সেসব অনুযায়ী বিমানগুলো ইরানের ইস্পাহান প্রদেশের শাহিদ বাবাই বিমান ঘাঁটিতে সংযোজনের প্রস্তুতি চলছে। বিশ্লেষকরা বলছেন এই জেটগুলো যুক্ত হলে ইরানের বিমান বাহিনী বদলে যাবে পুরোপুরি। ইরান এতদিন রাশিয়ার পুরনো MiG-29 এবং আমেরিকান আমলের F-14 বিমান দিয়ে আকাশ পাহারা দিত, কিন্তু গত জুনে যখন ইসরায়েল অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে তেহরান থেকে মাত্র 80 কিলোমিটার দূরে বোমা বর্ষণ করে, তখন ইরান প্রতিরোধে পাঠাতে পারে কেবল একটি পুরনো MiG-29। ফল, দুইটি F-14 ওড়ার আগেই ধ্বংস। এই ঘটনার পরে তেহরান বুঝেছিল শুধু মিসাইল বা ড্রোনে হবে না, চাই আধুনিক আকাশ প্রতিরক্ষা। তাই এবার রাশিয়ার দিকে হাত বাড়িয়েছে ইরান। কেন এত সমালোচনায় সু-35? এই যুদ্ধবিমান রাডারে প্রায় অদৃশ্য, আছে উন্নত ইনফ্রারেড সেন্সর ও অতি দ্রুত গতির মিসাইল সিস্টেম। এটি একসঙ্গে 12টি পর্যন্ত আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আক্রমণ ও প্রতিরক্ষা দুই দিকেই সক্ষম। রাশিয়ার ভাষায় একটি বিমানই একটি স্কোয়াড্রন। বিশ্লেষকরা বলছেন এই বিমানগুলো ইরানের হাতে আসলে ইসরায়েলি F-15 ও F-16 যুদ্ধ বিমানগুলো আর আগের মতো আধিপত্য বিস্তার করতে পারবে না, কারণ প্রযুক্তি ও গতির দিক থেকে সু-35 এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফাইটার জেট। তবে এক প্রশ্ন থেকেই যায়, রাশিয়া আদৌ 48টি বিমান সময় মতো তৈরি করতে পারবে কিনা? কারণ নিষেধাজ্ঞা ও উপাদান সংকটে এখন রুশ প্রতিরক্ষা শিল্প ধীর গতিতে চলছে। সাধারণত তারা প্রতি 2 মাসে একটি করে বিমান তৈরি করতে পারে। তবুও তেহরান নির্ভর করছে মস্কোর উপর, কারণ এই মুহূর্তে ইরান জানে যুদ্ধের ময়দানে টিকে থাকতে চাইলে আকাশের শক্তি দেখাতে হবে। ইরানের নেতারা মনে করছেন সু-35 পেলে তাদের আকাশ প্রতিরক্ষা এমন উচ্চতায় পৌঁছাবে যা আগে কখনো হয়নি। তখন শুধু পরমাণু নয়, আকাশও হবে তেহরানের ঢাল। একসময় পরমাণু কর্মসূচিতে ধাক্কা খাওয়া দেশটি এখন বলছে আমরা থামিনি, কেবল দিক বদলেছি। তেহরানের চোখ এখন আকাশে, আর সেই আকাশে শিগগিরই উড়বে রাশিয়ার শিকারিবাজ সু-35, যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র। অবশেষে কি পরমাণু ক্ষমতাধর হয়ে উঠল ইরান? জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর রিপোর্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবির ভিত্তিতে তেহরানের সামরিক সক্ষমতা নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছে তা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই জল্পনা যদি সত্যি হয়, তবে ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তিতে পরিণত হবে। পরমাণু সক্ষমতায় ইরান, ট্রাম্পের দাবি কি মিথ্যা? গত জুনে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কিন্তু তার সেই দাবিকে সরাসরি মিথ্যা প্রমাণিত করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর প্রধান রাফাল গ্রোসি জানিয়েছেন ইরানের কেন্দ্রগুলোতে এখনও প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। বিজ্ঞানীরা এটিকে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহার করেন। গ্রোসির এই বক্তব্য সামরিক বিশ্লেষকদের উদ্বেগ আরও বাড়িয়েছে, কারণ এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ইরান প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। যদিও বর্তমানে তেহরানের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই বলেই দাবি করে আসছে IAEA। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি স্পষ্ট করে দিয়েছেন শত্রুদের হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি টিকে আছে। তিনি বলেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও আমাদের খেলা শেষ হয়নি। সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো অক্ষতই রয়েছে।
যদিও খামেনি বরাবরই বলে এসেছেন ইউরেনিয়াম ব্যবহার করে অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই। নেতানিয়াহুর মারাত্মক দাবি, আইসিবিএম কি পূর্ব উপকূলে আঘাত হানবে? ইরানের পারমাণবিক সক্ষমতার এই জল্পনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক মারাত্মক দাবি করেছেন। তিনি বলেন, ইরানের হাতে চলে এসেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম এর শক্তিশালী বহর। তার মতে এই অস্ত্রটি 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারে, যা দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও আঘাত হানা সম্ভব। এটি সবার জন্য একটি বড় বিপদ। নেতানিয়াহু তার দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ হাজির না করলেও সমর বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান রকেট প্রযুক্তি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য যথেষ্ট। যদি ইরান 12,000 কিলোমিটার পাল্লার খোররামশার 5 মডেলের আইসিবিএম তৈরি করতে পারে, তবে তা অবশ্যই পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ ফাঁকি দিতে সক্ষম হবে তো ইরান? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, একদিকে যেমন ট্রাম্পের দাবি ভুল প্রমাণিত হয়েছে, ঠিক তেমনই নেতানিয়াহুর আইসিবিএম দাবির পক্ষেও সরকারিভাবে কোনো নিশ্চয়তা মেলেনি। তবুও আইএইএ এর রিপোর্ট এবং নেতানিয়াহুর দাবি, এই দুয়ে মিলে একটি নতুন মেরুকরণ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, ইরান যদি সত্যি আইসিবিএম ও পর্যাপ্ত ইউরেনিয়াম মজুদের মাধ্যমে পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করে থাকে, তবে বিশ্ব ভূরাজনীতির মোড় ঘুরে যাবে। তেহরান সম্ভবত পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে। আর যদি এই ক্ষমতা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত হয়, তবে তা শুধুমাত্র ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য মারাত্মক হুমকি। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে বলে যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। ইরানের সর্বোচ্চ নেতার আশ্বাস এবং আইএইএ এর রিপোর্ট যেন এই বার্তাই দিচ্ছে, শত্রুর আস্তানায় আঘাত হানার সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে তেহরান। ভূগর্ভে লুকানো আগুন, ইরানের গোপন ক্ষেপণাস্ত্র শহর কাঁপিয়ে দিলেও পশ্চিমকে। শত্রুরা হয়তো কল্পনাও করতে পারেনি ইরান এতটা শক্তিশালী, এতটা প্রস্তুত, এতটা অদৃশ্য। দীর্ঘদিন ধরে নিজেদের সামর্থ্য নিয়ে তেহরান ছিল নীরব, কেবল মাঝে মাঝে গর্বের আভাস দিত। কিন্তু সাম্প্রতিক ইসরায়েল আমেরিকা বিরোধী যুদ্ধের পর থেকে যেন একের পর এক গোপন রহস্য উন্মোচন করছে আয়াতুল্লাহ খামেনির দেশ। আর এবার যা স্বীকার করেছে ইরান, তা শোনার পর পশ্চিমা বিশ্বে নেমেছে অস্থিরতা। ইরান জানিয়েছে তারা তৈরি করেছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। হ্যাঁ, শত্রুদের চোখে অদৃশ্য এক শহর, যেখানে মাটি ফুঁড়ে উঠে আসতে পারে হাজারো ক্ষেপণাস্ত্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থাটি নির্মিত হয়েছে সিভিল ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে। এই প্রকল্পের লক্ষ্য একটাই, আকাশে নয়, মাটির নিচে লুকিয়ে থেকে আঘাত হানা, যখন শত্রু বুঝতেও পারবে না কোথা থেকে আসছে বিস্ফোরণ। তেহরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জানিয়েছেন, এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো আমাদের সাফল্যের প্রতীক, আমাদের প্রতিরোধ ক্ষমতার জীবন্ত প্রমাণ। তিনি আরো বলেন, এই প্রকল্পগুলো শত্রুর আগ্রাসন প্রতিহত করার জন্য গড়ে তোলা হয়েছে, বিশেষ করে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে। জেনারেল জালালির মতে, গত জুনে 12 দিনের যুদ্ধে ইরান তার সামরিক সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছিল এই ভূগর্ভস্থ ব্যবস্থা ব্যবহার করে। সেই যুদ্ধ ইরানের জন্য একদিকে এনেছে সাফল্য, অন্যদিকে দেখিয়েছে কিছু দুর্বলতাও। তাই আয়াতুল্লাহ খামেনি এখন দেশের সব প্রতিরক্ষা সংস্থাকে নির্দেশ দিয়েছেন সেই দুর্বলতা দূর করতে নতুন কর্মসূচি হাতে নিতে। কিন্তু এখানেই গল্পের টুইস্ট, খামেনি শুধু প্রতিরক্ষা ব্যবস্থায় শক্ত করছেন না, তুলে নিচ্ছেন ক্ষেপণাস্ত্র কর্মসূচির সব সীমাবদ্ধতাও। এর আগে ইরানে উৎপাদিত অস্ত্রের পাল্লা সর্বোচ্চ 2200 কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ নেতা, কিন্তু এখন সেই সীমা নেই। এখন ইরান সিদ্ধান্ত নেবে নিজের মতো করে, তার নিরাপত্তা, তার প্রয়োজন, তার ভূ রাজনীতি অনুযায়ী। বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের প্রতিরক্ষা নীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত। তেহরান আর কোনো সীমা মানবে না, তারা মানবে না কোনো বাইরের চাপ, কোনো পশ্চিমা নিষেধাজ্ঞা, কোনো ইউরোপীয় হুমকি। এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো এখন শুধু ইরানের গোপন অস্ত্র ভাণ্ডার নয়, এটি এক প্রতীক অদম্য প্রতিরোধের, নিঃশব্দ শক্তির, এবং সেই দেশের যে ইতিহাসের প্রতিটি আঘাতকে বেঁচে থেকে জবাব দিয়েছে। পশ্চিমা বিশ্বের চোখে এখন ইরান এক রহস্যময় ছায়া। যে দেশকে ধ্বংস করার স্বপ্ন তারা বহুবার দেখেছে, সেই দেশ আজ নিজের মাটির নিচে গড়ে তুলেছে এক অদৃশ্য দুর্গ।
যখন তারা আকাশে খুঁজবে শত্রু, তখন তেহরানের প্রতিশোধ আসবে মাটি ফুঁড়ে, ভূগর্ভ থেকে, নীরবে কিন্তু বিধ্বংসী শক্তিতে। এটাই ইরান, দৃশ্যমানের চেয়েও ভয়ঙ্কর, অন্ধকারের মধ্যেও যার আলো জ্বালে প্রতিরোধের আগুন হয়ে। গাজা যুদ্ধের 2 বছর পরেও হামাসের অদম্য শক্তি। 2 বছরের অব্যাহত সংঘাতের পরও গাজার আকাশে একটি নামকরা সংকেত, হামাস এখনো শক্তিশালী। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে 22,000 যোদ্ধা নিহত হলেও হামাসের হাতে এখনও প্রায় 20,000 অভিজ্ঞ যোদ্ধা আছে। 7 অক্টোবর 2023 হামলার আগে হামাসের শক্তি ছিল প্রায় 30,000 যোদ্ধা, 5টি ব্রিগেডে ভাগ করা। আইডিএফ এর তথ্যানুযায়ী হামাসের বাহিনী 24টি ব্যাটালিয়ন এবং প্রায় 140টি ছোট কোম্পানি নিয়ে গঠিত ছিল। এটি শুধু সংখ্যা নয়, এটি হলো পরিকল্পনা, সংগঠন এবং যুদ্ধ প্রস্তুতির এক জটিল কাঠামো। ইসরায়েল দাবি করেছে যে গাজা যুদ্ধের সময় তারা 22,000 জনেরও বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে। তবুও ক্ষয়ক্ষতি সত্ত্বেও হামাস নতুন সদস্য নিয়োগ করেছে। যদিও আইডিএফ তাদের দুর্বল প্রশিক্ষিত বলে বর্ণনা করেছে, বাস্তবতা হচ্ছে এই নতুন যোদ্ধারা আগের চেয়ে আরও ফুরফুরে এবং প্রস্তুত। গত বছর ইসরায়েলি সেনারা স্পষ্ট করে বলেছিল যে হামাস এখন একটি গেরিলা গোষ্ঠী, প্রচলিত সামরিক বাহিনী নয়। এরা আক্রমণ করে, চাপে রাখে এবং অপ্রত্যাশিত সময়ে আঘাত হানতে সক্ষম। হামাসের শক্তি শুধু মানুষে সীমাবদ্ধ নয়, তাদের কাছে শত শত রকেট আছে, যার মধ্যে অনেকগুলি মধ্য ইসরায়েলের গভীরে আঘাত করতে সক্ষম। এছাড়াও হামাস হাজার হাজার ছোট অস্ত্র ধরে রেখেছে। এই অস্ত্র ও রকেট হামাসকে তৈরি করেছে এক অনন্য স্থিতিশীল প্রতিরক্ষা কাঠামো। আইডিএফ দাবি করেছে যে তারা হামাসের প্রায় 25% টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে, যা মূলত হামলা ও অস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত হতো। কিন্তু অনেক টানেল এখনো অক্ষত, এমনকি যেখানে ইসরায়েলি সেনারা প্রবেশ করেনি। এই টানেলগুলো হামাসকে দেয় দ্রুত গতিতে যে কোনো স্থানে উপস্থিত হওয়ার ক্ষমতা। 9 অক্টোবরের যুদ্ধবিরতি পরেও হামাস আক্রমণ চালিয়েছে। দক্ষিণ গাজায় সীমান্তের একটি টানেল থেকে আরপিজি ছোড়া হয় এবং একটি ইসরায়েলি যান ধ্বংস হয়। নিহত হন মেজর ইয়ানিফ গুলা এবং স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াতে। ইসরায়েলি প্রতিক্রিয়া ছিল ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা। গাজায় হামাসের অবকাঠামো লক্ষ্য করে আইডিএফ ধ্বংস করেছে একটি বড় টানেল নেটওয়ার্ক, যেখানে ধারণা করা হয় প্রাক্তন জিম্মিরা রাখা ছিল। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার আকাশ এখন উত্তেজনায় ভরা। হামাস নিহত হওয়া যোদ্ধার সংখ্যাকে মাপছে না। শক্তি, ধৈর্য এবং স্ট্র্যাটেজিক টানেলের কারণে তারা এখনও অঞ্চলে এক অদম্য শক্তি হিসেবে উপস্থিত। গাজা যুদ্ধ প্রমাণ করেছে সংখ্যার কমে যাওয়া মানেই শক্তির অবসান নয়। যুদ্ধক্ষেত্রে হামাস এখন নতুনভাবে জেগে উঠেছে। এই প্রতিবেদনে স্পষ্ট হয় যে গাজায় যুদ্ধ শুধুই অস্ত্রের লড়াই নয়, এটি এক মানসিক, কৌশলগত এবং টানেল যুদ্ধের মিশ্রণ, যেখানে হামাস এখনো অস্পষ্ট, শক্তিশালী এবং ভয়ঙ্কর। যুদ্ধের অভিঘাতে গাজার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। হামাস হয়তো সংখ্যায় কমে গেছে, কিন্তু তাদের মনোবল এখনো অটুট। তারা এখন প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। হামাস যদি গাজার ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে, তাহলে পিআইজেকে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে দেখা যায়। ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে এক ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর জায়গায় আরেকটি সশস্ত্র গোষ্ঠীর প্রত্যাবর্তন। গাজার সবচেয়ে গভীর সমস্যা হলো এটি এখন দার্শনিক টমাস হবসের সেই সবার জন্য মুক্ত জায়গায় পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও কাঁপন। একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত হঠাৎ যেন কূটনৈতিক বোমা ফেলেছে। আবুধাবির সম্মেলন হলে বাজল এক নতুন বার্তা, আর না কোনো সংযোজন নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিয়েছেন আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গারগাশ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ফিলিস্তিনি অঞ্চল দখল বা সংযোজন সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি লাল রেখা, কেউ তা অতিক্রম করতে পারবে না। উপসাগরীয় শীর্ষ সম্মেলনে গারগাশের বক্তব্য যেন কূটনীতির মঞ্চে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরে যে কঠোর দৃষ্টিভঙ্গি চলছে সেটি এখন পুরনো, অচল এবং বিপজ্জনক। সর্বাধিকবাদ বা উগ্র অবস্থান দুই পক্ষকেই ব্যর্থ করেছে। এখন দরকার বাস্তবসম্মত সমাধান। তার বক্তব্যে একদিকে ইসরায়েলকে সতর্কবার্তা, অন্যদিকে ফিলিস্তিনি নেতৃত্বকেও পরোক্ষ বার্তা। উভয় পক্ষকেই তাদের আঁকড়ে ধরা অবস্থান থেকে সরে আসতে হবে। সরাসরি সংঘাতের পথে হেঁটে কেউ কিছু পায়নি। এই মন্তব্য যেন এক বৈপ্লবিক সুর তোলে আরব বিশ্বের রাজনৈতিক অঙ্গনে।
কারণ সংযুক্ত আরব আমিরাত সেই দেশ যারা 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, আর আজ সেই একই আমিরাত বলছে স্বাভাবিকীকরণ মানে অন্ধ সমর্থন নয়। গার্গাস আরও বলেন, আমরা ফিলিস্তিনি অঞ্চলে যে কোনো সংযোজনের বিরুদ্ধে কঠোর। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আমাদেরকে প্রভাব খাটানোর সুযোগ দিয়েছে, আমরা তা ব্যবহার করব। তার এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্ন উঠেছে, তবে কি আব্রাহাম চুক্তির মজবুত বন্ধন ফাটল ধরছে? গার্গাস বলেন, গাজায় এখন মানবিক পরিস্থিতি ভয়াবহ, আমাদের আরো কিছু করতে হবে। আমরা মানবিক সাহায্য বাড়াচ্ছি, এমনকি গাজায় সরাসরি মানুষ পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। এই ঘোষণায় যেন মানবতার এক নতুন প্রতিধ্বনি শোনা গেল। যুদ্ধের ধোঁয়া ও ধ্বংসের ভেতর থেকে এক আরব কণ্ঠ বলছে, আমরা নীরব দর্শক নই। তিনি আরও জোর দিয়ে বলেন, শান্তির জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা অপরিহার্য, তাদের বাদ দিয়ে টেকসই সমাধান অসম্ভব। গার্গাসের এই বক্তব্য শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা আরব বিশ্বের জন্য এক জাগরণের বার্তা। তিনি জানান, আমিরাত প্রায়ই একা দাঁড়িয়েছে সংস্কারের পক্ষে, কিন্তু আমরা বিশ্বাস করি বাস্তববাদী শান্তির একমাত্র পথ। এখানেই শেষ নয়, ওয়াশিংটনের ভূমিকা নিয়েও গার্গাস প্রশংসা করেন। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বজায় রাখতে যে ভূমিকা রেখেছে তা গুরুত্বপূর্ণ। আঞ্চলিক স্থিতিশীলতায় তাদের অংশগ্রহণ অপরিহার্য। তবে বিশ্লেষকদের মতে এই মন্তব্য শুধু কূটনৈতিক আহ্বান নয়, এটি এক শক্তিশালী রাজনৈতিক বার্তা, যে বার্তা নেতানিয়াহুর টেবিলে পৌঁছে গেছে। বার্তা স্পষ্ট, ইসরায়েল যদি ফিলিস্তিন দখলের কথা এগোয়, তবে সবচেয়ে প্রো ইসরায়েল আরব জাতীয় মুখ ফিরিয়ে নেবে। এই মুহূর্তে আবুধাবির নীরব রাতেও যেন প্রতিধ্বনিত হচ্ছে গার্গাসের সতর্কতা। সর্বাধিকবাদ সকলকে ব্যর্থ করেছে, এখন সময় পরিবর্তনের। এক কূটনৈতিক বাক্যের আড়ালেই যেন লুকিয়ে আছে এক মহাযুদ্ধের সতর্ক ঘণ্টা। আমরা কথা বলবো, কিন্তু মাথা নত করব না, খামেনির কঠোর জবাব ট্রাম্পকে। ইরানের আকাশে আবারও বাজল প্রতিবাদের বজ্রধ্বনি। তেহরান থেকে ছড়িয়ে পড়ল এক কণ্ঠস্বর, দৃঢ়, নির্ভীক, অবিচল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে তীব্রভাবে ব্যঙ্গ করে বললেন, তিনি যদি মনে করেন আমাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তবে তিনি স্বপ্ন দেখতে থাকুন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে ইরানের এই বার্তা ছিল বিদ্যুতের মতো তীক্ষ্ণ। অধিকৃত ফিলিস্তিন সফরে গিয়ে ট্রাম্প ইসরায়েলি নেতাদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ইরানকে শান্তি গ্রহণ করতে হবে, কিন্তু খামেনির কণ্ঠে এলো শীতল প্রত্যুত্তর, আমরা কথা বলবো, কিন্তু মাথা নত করব না। তেহরানের ভাষ্য অনুযায়ী ট্রাম্পের সফর ছিল একটি মরিয়া প্রচেষ্টা, ইসরায়েলি নেতাদের মনোবল বাড়াতে, তাদের ভয় ঢাকতে। কারণ সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে তারা এমনভাবে পরাজিত হয়েছিল যা নিজেরাই বিশ্বাস করতে পারেনি। খামেনি বলেন, রাষ্ট্রপতির কথাবার্তা ও আচরণে স্পষ্ট তারা মরিয়া, তারা ভেঙে পড়েছে, আর তিনি গিয়েছিলেন তাদের খালি আশা দিতে। তিনি আরও যোগ করেন, এই কথাগুলো কেবল সেই ধরনের মানুষদের জন্য বলা হয় যারা নিজেরাই আর কোনো আশা খুঁজে পায় না, জবরদস্তি নয়, আলোচনা। ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন ব্যবসায়ী, আমি ইরানের সঙ্গে চুক্তি করতে চাই। কিন্তু খামেনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, যে চুক্তি ধমক দিয়ে শুরু হয় সেটি কোনো চুক্তি নয়, সেটি জবরদস্তি। ইরানি জাতি জবরদস্তির কাছে মাথা নত করবে না। তিনি আরও বলেন, আসুন বসে কথা বলি, ফলাফল স্পষ্ট হয়ে উঠুক। কিন্তু আমাদের উপর অন্য দেশের মতো চাপ সৃষ্টি করে কিছু আদায় করা যাবে না। ইরান কখনো জোর জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। এই এক বাক্যে যেন ধ্বনিত হলো ইরানের আত্মমর্যাদার অটল ঘোষণা, আমরা স্বাধীন, আমরা অবিচল। খামেনি ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরকার বিশৃঙ্খলাও তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকার বিভিন্ন রাজ্যে 7 মিলিয়ন মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তোমরা আগে তোমাদের সেই জনগণকে শান্ত করো, তারপর অন্য দেশের ব্যাপারে কথা বলো। তিনি আরও যোগ করেন, আমেরিকা অন্য দেশে হস্তক্ষেপ করে, সামরিক ঘাঁটি তৈরি করে, কিন্তু আজ সন্ত্রাসবাদের আসল প্রতীক তারাই। ইরানের বার্তা দৃঢ়, স্পষ্ট, চূড়ান্ত। এই সমস্ত বক্তব্যের মধ্যে এক সুর স্পষ্ট, ইরান কথা বলতে চায়, কিন্তু আত্মসমর্পণ নয়। তারা আলোচনায় রাজি, কিন্তু আত্মমর্যাদা বিকিয়ে নয়। তেহরান এখনো দাবি করে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু তার নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেবে না। আমরা আমাদের পথেই থাকব। এই বার্তা যেন মধ্যপ্রাচ্যের বাতাসে ছড়িয়ে পড়ছে। ট্রাম্পের সফর শেষ হয়েছে, কিন্তু তেহরানের প্রতিধ্বনি এখনো কাঁপাচ্ছে কূটনৈতিক মঞ্চ। এক জাতি যে মাথা নত করতে শেখেনি,
এক নেতা যিনি বলেন, স্বপ্ন দেখতে থাকুন, আমরাও আমাদের পথেই থাকব। এ যেন ইতিহাসের পুরনো পাঠের নতুন পুনরাবৃত্তি। ইরান কথা বলে না কোমল স্বরে, বরং আগুনে ভেজা আত্মমর্যাদার ভাষায়। আর আজ সেই ভাষা আবার কাঁপিয়ে দিল বিশ্ব রাজনীতির অস্থির প্রান্তরকে। আঘাত নয়, ছোঁয়াও নয়, কেবল বাতাসে দোলা দিয়েছে ইসরায়েলের বোমা। এই এক লাইনেই যেন ফুটে ওঠে তেহরানের আত্মবিশ্বাস। ইরান এখন দাবি করছে, ইসরায়েলের হামলায় তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর একটি দানাও নড়ে ওঠেনি। যুদ্ধ শেষে ধোঁয়া এখনো উঠছে মধ্যপ্রাচ্যের আকাশে, কিন্তু সেই ধোঁয়ার ভিতর থেকে শোনা যাচ্ছে এক গর্বিত কণ্ঠ, আমরা আছি আগের চেয়েও শক্তিশালী। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGCর উপসমন্বয়কারী জেনারেল মোহাম্মদ রেজা নাকভি বলেন, ইসরায়েল দাবি করছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলিতে বড় আঘাত এনেছে, কিন্তু সেটি বলা মানে বাড়াবাড়ি। বাস্তবে তাদের আঘাতে আমাদের পালকের ছোঁয়াও লাগেনি, বলেন তিনি। নাকভি জানান, ইসরায়েলের উন্নত প্রযুক্তি আর আধুনিক বোমা দিয়েও তারা কিছুই করতে পারেনি। আমাদের উৎক্ষেপণ কেন্দ্রগুলো আক্রমণের পরপরই সক্রিয় হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। ইসরায়েল দাবি করছে তারা ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করেছে, কিন্তু ইরান বলছে এটা শুধু ভুল নয়, নিখাত মিথ্যা। ইরানের দাবি তাদের 1% উৎক্ষেপকও ধ্বংস হয়নি, বরং সবগুলোই স্থানীয়ভাবে তৈরি ও কার্যক্ষম। আমাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র ইরানের মাটিতে, ইরানের হাতে গড়া, বলেন নাকভি। আরো বড় চমক, ইরান এখন নতুন করে আরো 10,000 ক্ষেপণাস্ত্র তৈরির পথে। শুধু প্রতিরক্ষা নয়, এটি এখন তেহরানের জন্য এক আত্মমর্যাদার প্রতীক। নাকভির ভাষায়, আমরা শুধু ইসরায়েলকে মোকাবিলা করছি না, আমাদের চারপাশে রয়েছে মার্কিন ঘাঁটি, পারস্য উপসাগরের ড্রোনের নজরদারি, গুপ্তচর বৃত্তি আর রাজনৈতিক চাপ। সব সামলে ইরান দাঁড়িয়ে আছে অটল, অদম্য। এই প্রেক্ষাপটে IRGC উন্মোচন করেছে তাদের 2টি নতুন ক্ষেপণাস্ত্র, ইমাদ ও কাদের। ভূগর্ভস্থ ঘাঁটিতে টেলিভিশনে সম্প্রচারিত এক আয়োজনে প্রদর্শিত হয় এই আধুনিক অস্ত্র। কাদের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে উন্নত ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা, যা শত্রুর সিগন্যাল জ্যামিং প্রতিহত করতে সক্ষম। অন্যদিকে ইমাদকে আধুনিকীকরণ করে সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে। IRGCর অ্যারোস্পেস কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। সদ্য উন্নত করা ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে লঞ্চারে বসানো হয়েছে, শুধু আদেশের অপেক্ষা। এদিকে ইরানের সংসদের অর্থনীতি কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হোসাইনি ইঙ্গিতপূর্ণ কণ্ঠ বলেন, জায়নবাদী শাসন ব্যবস্থাই এখন অঞ্চলের শান্তি ও নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। জেনেভায় আন্তঃসংসদীয় সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরান কখনো সংঘাত চায় না, আমরা চাই আঞ্চলিক বোঝাপড়া ও সহযোগিতা। কিন্তু যদি কেউ আমাদের নিরাপত্তা ভাঙার চেষ্টা করে, আমরা তার উত্তর দেব ইস্পাতের ভাষায়। যে মুহূর্তে অনেকেই ভাবছিল ইসরায়েল ইরানের শক্তি কমিয়ে দিয়েছে, ঠিক তখনই তেহরান দেখালো তার নতুন দানবীয় অস্ত্র। ধ্বংস নয়, বরং পুনর্জন্ম যেন ঘটল সেই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোয়। ওদিকে ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে এমন আগ্রহের কথা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে। তেহরান ও মস্কোর মধ্যে আগে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি বছর ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছিল রাশিয়া। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ দেশ দুটির, যদিও শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি নাকচ করে আসছে তেহরান। লোহিত সাগরে যুদ্ধের ছায়া, হুথি সীমান্তের কাছে রহস্যময় রানওয়ে, জেগে উঠছে প্রশ্নের ঝড়। লোহিত সাগরের নীল তরঙ্গের নিচে যেন জমছে বারুদের গন্ধ। ইয়েমেন উপকূলের কাছে জুকার নামের এক দ্বীপে হঠাৎ করেই দেখা গেছে রহস্যময় এক রানওয়ে। 2000 মিটার লম্বা সেই আকাশপথ যেন নীরবে বলছে, কেউ একজন প্রস্তুতি নিচ্ছে যুদ্ধে। কিন্তু কে? জাহাজে অদ্ভুত এক আক্রমণের কয়েকদিন পরেই প্রকাশ্যে আসে এই খবর। কেউ এই আকাশ ঘাঁটির দায় নিচ্ছে না। তবু আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, জুকার দ্বীপে এক বিশাল আকাশপথ তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে এটি হয়তো হুথি বিরোধী কোনো শক্তির উদ্যোগ। কিন্তু হুথিরা এখন আর 2015-র মতো দুর্বল নয়। গাজা যুদ্ধের পর থেকে তারা একের পর এক সামুদ্রিক শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। লোহিত সাগরের ঢেউয়ে আজ তাদের নামই ভয়।
2023 নভেম্বর থেকে তারা আক্রমণ করেছে 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ, ডুবিয়েছে অন্তত 4টি বিশাল জাহাজ। আর প্রতিবারই তারা বলেছে এটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির যুদ্ধ। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর অপ্রতিরোধ আত্মবিশ্বাস সব মিলিয়ে হুথিদের উপস্থিতি এখন সমুদ্রের প্রতিটি তরঙ্গে প্রতিধ্বনিত। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত তাদের আঘাতে কেঁপে উঠেছে আধুনিক নৌবহর। তাই প্রশ্ন উঠছে, এই রহস্যময় রানওয়ে কি হুথিদের প্রতিরোধ ঠেকানোর নতুন কোনো ষড়যন্ত্র? জুকার দ্বীপটি হুথি নিয়ন্ত্রিত বন্দর হুদেইদা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে। এই বন্দরই হুথিদের অর্থনীতি ও অস্ত্র সরবরাহের প্রধান কেন্দ্র। ফলে সেখানে যদি কোনো প্রতিপক্ষ ঘাঁটি তৈরি করে, তা সরাসরি যুদ্ধের আমন্ত্রণ হতে পারে। মিডিয়া রিপোর্ট বলছে সংযুক্ত আরব আমিরাত হয়তো এই প্রকল্পের পেছনে রয়েছে। এর আগেও তারা ইয়েমেনের বিভিন্ন দ্বীপে গোপনে রানওয়ে নির্মাণ করেছে, মোচা, আবদ আল কুরি ও মায়ুন দ্বীপে। প্রতিটি প্রকল্পই ছিল কৌশলগত, প্রতিটি ঘাঁটি ছিল হুথিদের চোখ রাঙানি ঠেকানোর মতো। কিন্তু ইতিহাস বলছে হুথিদের আটকানো সহজ নয়। তারা পাহাড়ে যেমন শক্ত, সমুদ্রেও তেমনি অনমনীয়। ইউএই যত ঘাঁটি বানাক, হুথিরা প্রতিটি ঢেউয়ে প্রতিশোধের গান গায়। তাদের ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগর থেকে বাব আল মানদেব পর্যন্ত ছুঁতে পারে। 2015 সাল থেকে জুকার দ্বীপ ব্যবহার হচ্ছে তারিক সালে নিয়ন্ত্রিত নৌবাহিনীর ঘাঁটি হিসেবে। সালে প্রয়াত ইয়েমেনি নেতা আলী আবদুল্লাহ সালেহের ভাতিজা, যিনি এখন ইউএই সমর্থিত। অথচ একসময় এই সালে পরিবারই ছিল হুথিদের সহযোগী। এখন সেই সম্পর্কই পরিণত হয়েছে বিশ্বাসঘাতকতায়। লোহিত সাগর এখন এক দাবার বোর্ড। এক পাশে ইরান সমর্থিত হুথিরা, যাদের দৃষ্টি পৌঁছে গেছে তেলবাহী জাহাজের ভেতর পর্যন্ত। অন্য পাশে ছায়াময় রানওয়ে, যার নির্মাতা অজানা, উদ্দেশ্য অন্ধকারে। হুথিদের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের বিশ্বাসে। তারা জানে লোহিত সাগরের প্রতিটি ঢেউ তাদের নামে গর্জে ওঠে। আর তাই যত রহস্যই তৈরি হোক, যত রানওয়ে উঠুক, এই যুদ্ধের শেষ হাসি কার হবে তা জানে না কেউ। লোহিত সাগরের বাতাসে তাই এখন মিশে আছে প্রশ্ন, প্রতিশোধ আর আগামীর যুদ্ধের গন্ধ। নীরবতায় কিছু উঠে আসে। শান্ত পাহাড়ের নিচে তেহরানের দক্ষিণ পূর্বে তেলাগান 2 আবার শ্বাস নিচ্ছে। এক নাম যা একসময় গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, এক নাম যা মরতে চায় না। 2024 সালের অক্টোবরে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলা তালেগান 2কে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আগুন, ধোঁয়া, ধ্বংস। বিশ্ব ভেবেছিল এই অধ্যায় শেষ। কিন্তু এবার উপগ্রহ চিত্র বলছে ভিন্ন কথা। নির্মাণ চলছে, পুনর্জন্ম শুরু হয়েছে। বিজ্ঞান ও আন্তর্জাতিক সুরক্ষা ইনস্টিটিউট নিশ্চিত করেছে তালেগান 2 পুনর্নির্মিত হচ্ছে। প্রাচীন সামরিক কমপ্লেক্সে, যেখানে গোপনীয়তার আবরণ সবসময় ছায়া ফেলে, ধ্বংসের ধুলো ছড়িয়ে পড়েছে নতুন নির্মাণের কাজে, যেন আগের অগ্নি পরীক্ষার স্মৃতি ঢেকে রাখছে। তারপর ভিত্তি, তারপর অট্টালিকা। অগস্ট মাসে 45x17 মিটার বিশাল খিলানযুক্ত ভবন উত্থিত হয়েছে। পাশে 2টি ছোট ভবন এবং একটি নতুন খিলানযুক্ত কাঠামো, ধুলো আর দৃঢ়তার প্রতীক। বিশেষজ্ঞরা বলছেন এটি সাধারণ পুনর্গঠন নয়, বিস্ফোরণ প্রতিরোধী দেয়াল, শক্তিশালী ছাদ, সামরিক নির্ভুলতা। একটি দুর্গ, একটি সাইট যা একবার বিমান হামলায় ধ্বংস হয়েছিল, এবার আরও শক্তিশালীভাবে উঠেছে। তালেগান 2 ছিল ইরানের গোপন AMAD পরিকল্পনার মূল কেন্দ্র। পারমাণবিক ওয়ারহেডের জন্য উচ্চ বিস্ফোরক ট্রিগার পরীক্ষা এখানেই হতো। এটি কখনো আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আসেনি। গোপন, সুরক্ষিত, অস্বীকারযোগ্য। 2003 সালে AMAD প্রকল্প বন্ধ হওয়ার পর পশ্চিমা বিশ্বের নিঃশ্বাস চলছিল, কিন্তু গোয়েন্দারা জানিয়েছিলেন কার্যকলাপ আবার শুরু হয়েছে। অক্টোবরে ইসরায়েলি আক্রমণ সেই সতর্কবাণীকে চ্যালেঞ্জ করেছিল। তাদের প্রতিশোধ ছিল স্পষ্ট। তবুও ধ্বংসের ছাই থেকে এখন আবার কিছু উঠে আসছে। এবার ইরান দেখাচ্ছে শক্তি, ইটের পর ইট, শক্তিশালী এবং সুরক্ষিত। বার্তা স্পষ্ট, আমরা শেষ করিনি। উপগ্রহ চিত্র, গোয়েন্দা নোট সবই উত্তেজনা বাড়াচ্ছে। পশ্চিমা বিশ্বের নজর এখন তালেগান 2 এর দিকে। ইরানের পারমাণবিক স্বপ্ন কি শুধু ধোঁয়ায় ঢেকে রাখা হবে, নাকি বাস্তবে শক্তি দেখাবে? বা চীনের মরুভূমিতে নির্মাণের ধুলো উঠছে, শক্তি উত্থিত হচ্ছে। তালেগান 2 তার ছাই থেকে ফিরে এসেছে। প্রশ্ন রয়ে যাচ্ছে, ইরান কি শান্তির জন্য নির্মাণ করছে, নাকি শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুতি নিচ্ছে? 18 অক্টোবর ইরানের জন্য ছিল এক বিশেষ দিন।
এদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের 6 শক্তিধর দেশের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ রাখা নিয়ে তাদের যে চুক্তি হয়েছিল সেটির মেয়াদ শেষ হয়েছে। কার্যত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল বরাবরই সরব। তারাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিভিন্ন দেশকে এ নিয়ে চাপ দিয়ে আসছে। 2015 সালে ইরান ও বিশ্বের 6 প্রভাবশালী দেশ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA সই করে। পরে 2018 সালে ওই চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য পরমাণু সমৃদ্ধকরণের একটি সীমা টেনে দেওয়া হয়। JCPOA এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইরান আর শর্ত মেনে চলবে না। ইরান অবাধে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে। সেই সঙ্গে পরমাণু সমৃদ্ধকরণের সীমাও থাকছে না, যা ইরানকে পরমাণু অস্ত্র তৈরিরও সুযোগ করে দিতে পারে। তেহরানের আকাশে যেন আবার আগুনের গন্ধ। ধুলো আর বারুদের মাঝে ভেসে উঠেছে এক ঘোষণার প্রতিধ্বনি, যদি তারা আবার আক্রমণ করে আমরা নরক খুলে দিব। ইরানের বিপ্লবী গার্ডের সর্বোচ্চ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এই কথাগুলো উচ্চারণ করলেন এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্য আবারও যুদ্ধের প্রান্তে দুলছে। তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরাজির সঙ্গে এক বৈঠকে পাকপুর বলেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন ছিল যৌথ ষড়যন্ত্র, কিন্তু আমরা তাদের পরাজিত করেছি। যদি তারা আবার আগুন জ্বালাতে চায় তাহলে আমরা এমন ঝড় তুলব যা তারা থামাতে পারবে না। তার এই মন্তব্য যেন ইরানের রাজনৈতিক ঘরানায় বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়েছে। পাকপুরের ভাষায়, জুনের 12 দিনের সংঘাতে আমরা দেখিয়ে দিয়েছি ইরানকে ভাঙা যায় না। হত্যাকাণ্ড, নাশকতা, সাইবার হামলা সবকিছুর মধ্য দিয়েও আমাদের ঐক্য অটুট ছিল। তিনি গর্ব করে বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আজ শত্রুর ঘুম কেড়ে নিয়েছে। তারা ভেবেছিল ইরান দুর্বল, কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা আঘাত হানলে লক্ষ্যভেদ অনিবার্য। এই বৈঠকে ইরান বিরোধী গোষ্ঠীগুলির কার্যক্রম ঠেকাতে ইরাককে ধন্যবাদ জানান পাকপুর। তিনি বলেন, ইরাক আমাদের ভাই। আমাদের সীমান্তে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তারা এখন জানে তাদের জন্য নরক অপেক্ষা করছে। দুই দেশের নিরাপত্তা কর্মকর্তারা সম্মত হয়েছেন একটি যৌথ ফিল্ড কমিটি গঠনে, যা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পাকপুরের ভাষায়, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো কেবল ইরান নয়, ইরাককেও হুমকি দিচ্ছে। এখন সময় এসেছে তাদের সম্পূর্ণরূপে নির্মূল করার। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আল আরাজি ইরানের প্রতিরোধ ও স্থিতিস্থাপকতার প্রশংসা করে বলেন, ইরান এখন এক প্রতিরোধের প্রতীক। যারা ভাবছে ইরানকে দুর্বল করা যাবে তারা ভুল করছে। তিনি আরও ঘোষণা করেন, ইরাকের মাটি কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হবে না, কারণ ইরানের নিরাপত্তাই ইরাকের নিরাপত্তা। তার এই বক্তব্য যেন দুই প্রতিবেশী জাতির নতুন সামরিক ঐক্যের প্রতিধ্বনি। কিন্তু এই কূটনৈতিক উষ্ণতার মধ্যেও একটি অদৃশ্য টানাপোড়েন রয়েছে। ইরাক একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, তার মাটিতেই রয়েছে মার্কিন সেনারা। তবু আজ সেই মিত্র দেশের কাছ থেকে মুখ ফিরিয়ে তেহরানের কাছে দাঁড়িয়েছে বাগদাদ, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই নরকের দরজা খোলার সতর্কবার্তা শুধুই হুমকি নয়, এটি এক ঘোষণা। যুদ্ধ এলে ইরান আর পিছু হটবে না। বার্তা স্পষ্ট, পারস্যের এই প্রাচীন জাতি প্রতিশোধের আগুনে পড়ে না, বরং সে আগুন থেকেই জেগে ওঠে আরো শক্তিশালী হয়ে। তেহরানের রাস্তায় এখন এক নতুন স্লোগান প্রতিধ্বনিত, আমরা নত হব না, আমরা আঘাত করব। আর সেই আঘাত যদি আসে তবে তা শুধু প্রতিশোধ নয়, তা হবে ইতিহাসে লেখা এক অগ্নিঝরা অধ্যায়। ক্যারিবিয়ানে যুদ্ধের গন্ধ। ট্রাম্পের চোখের সামনে পুতিন মাদুরো জোটে নতুন দাবার চাল। ক্যারিবিয়ান সাগরে যেন ঝড়ের পূর্বাভাস। একদিকে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করছে ট্রিনিদাদের উপকূলে, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষর করলেন এক ঐতিহাসিক চুক্তিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে নতুন কৌশলগত জোটে। এটি শুধু একটি চুক্তি নয়, বরং এক ভূ রাজনৈতিক ঘোষণা। আমেরিকার পেছনের উঠোনে রাশিয়া এখন উপস্থিত। রাশিয়া আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি অনুমোদন করেছে। পুতিন নিজে স্বাক্ষর করেছেন সেই নথিতে, যা কার্যকর হওয়ার পর দুই দেশ নতুন এক কৌশলগত অধ্যায়ে প্রবেশ করবে। চুক্তির আওতায় রয়েছে জ্বালানি, খনিজ সম্পদ আহরণ, পরিবহন ও যোগাযোগ, নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাসবাদ দমন। অর্থাৎ ভেনেজুয়েলার আকাশ থেকে তার সমুদ্র পর্যন্ত রাশিয়ার ছায়া আরও ঘন হচ্ছে।
মস্কো ও কারাকাস একমত হয়েছে নিয়মিত কূটনৈতিক ও সামরিক সংলাপে অংশ নিতে, যা ভবিষ্যতে পশ্চিমা প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করবে। একজন রুশ বিশ্লেষক এক কথায় বললেন, এই চুক্তি শুধু অর্থনীতি নয়, এটা আমেরিকার নাকের ডগায় এক সামরিক বার্তা। রাশিয়ার এই পদক্ষেপ এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক কার্টেল দমনের নামে ক্যারিবিয়ানের সামরিক তৎপরতা বাড়িয়েছেন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নোঙর করেছে ত্রিনিদাদের বন্দরে। কিন্তু প্রতিবেশী ভেনেজুয়েলার মতে এটি কোনো মহড়া নয়, বরং এক সামরিক উস্কানি। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, স্পেন বন্দরে থাকা ওই যুদ্ধজাহাজ সম্পূর্ণ সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। এমনকি ভেনেজুয়েলা অভিযোগ করেছে, ট্রিনিদাদ ও টোবাগো মার্কিন সিআইএ এর সঙ্গে মিলে এক শত্রুতামূলক অপারেশন পরিচালনা করছে। তাদের দাবি, সিআইএ এর নির্দেশে প্রশিক্ষিত ভাড়াটেরা ক্যারিবিয়ানে একটি মিথ্যা পতাকা হামলার পরিকল্পনা করছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। রাজধানী কারাকাসে এক সাংবাদিক সম্মেলনে ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ বলেন, আমরা এমন ভাড়াটেদের ধরেছি যাদের কাছে সিআইএ থেকে সরাসরি পাওয়া গোপন তথ্য ছিল। তার কথায় ছিল বারুদের গন্ধ। আমেরিকা আমাদের সীমান্তে আগুন জ্বালাতে চাইছে, আর রাশিয়া এসেছে সেই আগুন নেভাতে। এদিকে পোর্ট অফ স্পেনে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। তাদের দাবি, আমরা যুদ্ধ চাই না, আমেরিকার যুদ্ধজাহাজ আমাদের ভুলিয়ে অপবিত্র করছে। আঞ্চলিক সংগঠন ক্যারিকম, যেখানে ত্রিনিদাদ ও টোবাগো সদস্য, তারা স্পষ্ট বলেছে এই মুহূর্তে প্রয়োজন সংলাপ নয় সংঘাত। কিন্তু রাশিয়ার পদক্ষেপ এখন আর শুধু সংলাপের বিষয় নয়, এটি এক কৌশলগত বাস্তবতা। পুতিন জানেন, ক্যারিবিয়ান হলো সেই জায়গা যেখানে একসময় কিউবা সংকট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এখন সেই একই নীল জলে রাশিয়ার নতুন মিত্র ভেনেজুয়েলা। মাদুরো স্পষ্ট বলেছেন, আমেরিকার প্রতিটি নৌ অভিযান আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র। আর রাশিয়ার প্রতিক্রিয়া নীরব কিন্তু দৃঢ়। এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, মস্কো ইতিমধ্যে ভেনেজুয়েলায় সামরিক প্রযুক্তি সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি এক নতুন শীতল যুদ্ধের সূচনা হতে পারে, যেখানে মার্কিন যুদ্ধজাহাজের ঠিক বিপরীতে দাঁড়াবে রাশিয়ার প্রভাবলয়। এক প্রজন্ম আগে যেখানে সোভিয়েত পতাকা উড়েছিল কিউবায়, আজ সেখানে আবার তার ছায়া পড়ছে ভেনেজুয়েলার আকাশে। আর বিশ্বের চোখ এখন পুতিনের দিকে, যে মানুষটি জানেন দাবার বোর্ডে কখন রাজাকে সরাতে হয় আর কখন স্রেফ এক ঘুঁটি দিয়ে পুরো খেলা বদলে দেওয়া যায়। ইরান কি সত্যিই এখন পাগলখোরা, সবকিছু উড়িয়ে দিয়ে দেবে? ইরানকে ঘিরে এমন আতঙ্ক বাতাসে ঘুরছে, তারা যে কোনো মুহূর্তে অপ্রত্যাশিত ও ভয়াবহ সিদ্ধান্ত নেবে, এমনটাই মনে করে অনেকেই। কিন্তু বাস্তবতা কি মোটেই এত সরল? পরিস্থিতি দেখে বোঝা যায় এখানেও জটিল এক খেলা চলছে। 12 দিনের সংঘাতে ইরান বিভিন্ন ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রথম দিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আর সেই সঙ্গে ইন্টারসেপ্ট সিস্টেম ভালো কাজ করলেও পরে সেটার কার্যকারিতা কিছুটা কমেছে বলে প্রতিবেদন। এটাকে শুধু প্রযুক্তির খেলা বলা যায় না, এটা আত্মবিশ্বাসের লড়াই। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন, ইরান মনে করে হারানোর কিছু নেই। এমন অবস্থায় দেশের নেতৃত্ব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ না, কূটনৈতিকভাবে তারা রাশিয়া ও চীন সহ কিছু মহাশক্তির সঙ্গে সম্পর্ক রাখে, আর আঞ্চলিকভাবে কিছু আরব দেশও গোপনে কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে। এসব মিলিয়ে ইরানের প্রভাব সীমিত নয়, এটি মধ্যপ্রাচ্যের মানচিত্রে বড় ধাক্কা দিতে পারে বলে অনেকে ভাবছেন। একই সঙ্গে বিশ্ব মহাশক্তির অবস্থান, বিশেষত মার্কিন ও ইউরোপীয় দিক থেকে কূটনীতির মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শর্ত স্পষ্ট, ইরানকে পারমাণবিক সক্ষমতা থেকে বিরত রাখতে হবে। জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলিতে প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। তেহরানের পূর্ণ সহযোগিতা ছাড়া সেখানে প্রবেশ করা সম্ভব নয়। IAEA প্রধান এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়ামের সরবরাহ অক্ষত রয়েছে এবং সেটি এখনও ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলির ভেতরেই মজুত আছে। রাফায়েল গ্রোসি 18 অক্টোবর প্রকাশিত সুইস সংবাদপত্র নিউয়ে জুচার জেইতুনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, জাতিসংঘের সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের অধিকাংশ ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক কেন্দ্রগুলিতে মজুত রয়েছে এবং কিছু আছে নাতানজেও।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক অনুমান করেন, সব মিলিয়ে ইরানের কাছে এখনও প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এর আগে IAEA এর একটি গোপন প্রতিবেদনে পাওয়া যায় 13 জুন পর্যন্ত ইরানের কাছে 440.9 কিলোগ্রাম বা 972 পাউন্ড পর্যন্ত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। গ্রোসি এনজেডজেডকে জানান, ইসলামী প্রজাতন্ত্রের কাছে এখনও প্রায় 400 কিলোগ্রাম রয়েছে। এতে মনে হয় IAEA এর মূল্যায়ন অনুযায়ী দেশটির মজুদ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলির ভেতরেই রয়েছে। IAEA এর এমন মূল্যায়নকে ইরানও স্বীকার করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলির ধ্বংসস্তূপের নিচে সমৃদ্ধ পারমাণবিক উপাদানগুলি রয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করার কথা অস্বীকার করে। তবে দেশটি এমন স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো শান্তিপূর্ণ ব্যবহার নেই। ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক কেন্দ্রগুলি পরীক্ষা করতে বাধা দিয়েছে এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে। জেরুজালেমের মতে, জুনে ইসরায়েল পরমাণু কর্মসূচিটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার ঠিক আগে ইসলামী প্রজাতন্ত্র অস্ত্রায়নের দিকে পদক্ষেপ নিয়েছিল। ইসরায়েলি দখলের বিরুদ্ধে আরব বিশ্বের অগ্নিশক, নেতৃত্বে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে নতুন এক কণ্ঠ উঠে এসেছে, দৃপ্ত, অটল ও ন্যায়ের দাবিতে সোচ্চার। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আরব ক্রোধের নেতৃত্ব এখন সৌদি আরবের হাতে। রিয়াদ যেন আজ সেই অগ্নিশিখা যা নীরবতার দেয়াল ভেদ করে বলছে, ফিলিস্তিন আমাদের হৃদয় এবং হৃদয় কখনো দখল করা যায় না। সৌদি আরবের ভূমিকা একটি দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আরব বিশ্বের নেতৃত্ব ফিরে পাচ্ছে, অন্যদিকে ইসরায়েলকে অর্থনৈতিক ও কূটনৈতিক ফাঁদে ফেলার ক্ষমতাও রাখছে। MBS এর এই সাহসী পদক্ষেপ কেবল ইসরায়েলকে নয়, তার মিত্রদেরও এক কঠিন সংকটের মুখে ফেলে দিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS নিজেই সামনে এসেছেন। ইসরায়েলি নেসাট যখন দখলকৃত পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার দুটি বিল পাশ করল, তখন রিয়াদ গর্জে উঠল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় এটি কেবল একটি আইন নয়, এটি দখলদারিত্বের নতুন মুখোশ। পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদন, কাতার, সৌদি আরব, জর্ডানের নিন্দা। সৌদি আরব সরাসরি ঘোষণা করেছে, দখলকৃত অঞ্চলের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বৈধ নয়, এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন। রিয়াদ নেসাটের প্রাথমিক ভোটকে অবৈধ ও বিপজ্জনক বলে বাতিল ঘোষণা করেছে। সৌদি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের সব বসতি সম্প্রসারণ এবং সংযুক্তিকরণ পদক্ষেপ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। রিয়াদ আবারও স্মরণ করিয়ে দিয়েছে 1967 সালের সীমান্ত রেখা, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে, রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এই অবস্থান শুধু কূটনৈতিক নয়, প্রতীকীয় বটে। যেখানে অনেক আরব রাষ্ট্র নীরবতার আড়ালে নিজেদের স্বার্থ খুঁজছে, সৌদি আরব যেন ঘোষণা করছে, ন্যায় বিচার ছাড়া শান্তি আসবে না। সতর্ক করেছে, ইসরায়েলের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই পথ রক্তের, এই পথ অস্থিরতার। রিয়াদের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছে সেই সতর্কবার্তা যা একসময় আরব জোটের পতাকায় লেখা ছিল। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের উপর সকল আক্রমণ বন্ধ করতে হবে, আর ন্যায় ভিত্তিক দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই নিন্দা কেবল কূটনীতির পৃষ্ঠায় সীমাবদ্ধ নয়, এটি এক আরব শক্তির জাগরণের ইঙ্গিত। যে শক্তি একসময় ইতিহাসে ইসলামী ঐক্যের প্রতীক ছিল, আজ আবার সেটি হয়ে উঠেছে ন্যায়ের পতাকা বহনকারী। সৌদি আরবের অবস্থান এখন যেন নতুন দিক নির্দেশনা দিচ্ছে পুরো আরব বিশ্বকে। রিয়াদ চুপ করে নেই, বরং বলছে, যে শান্তি দখলের ওপর দাঁড়ায় তা শান্তি নয়, প্রতারণা। রিয়াদ যেন এক ভিন্ন পথ বেছে নিয়েছে, সমঝোতার নয়, প্রতিবাদের। এবং সেই প্রতিবাদের ভাষা এখন সমগ্র আরব দুনিয়ায় প্রতিধ্বনিত হচ্ছে। যখন ফিলিস্তিনের মাটিতে আগুন, তখন সৌদি আরব যেন বলছে, আমরা নীরব থাকব না। ন্যায়ের সূর্য পশ্চিম তীরের আকাশেও উঠবে। আর এই ঘোষণায় এক ঝলক দেখা যাচ্ছে সেই পুরনো আরব শক্তি, যে শক্তি দমন নয়, প্রতিরোধে বিশ্বাস করে, যে শক্তি এখন আবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে প্রস্তুত। গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস। বিশ্বাসঘাতক নিধন অভিযান, বিশ্ব শক্তির নীরবতা ও ট্রাম্পের ধমক। গাজা, ফিলিস্তিন।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এখন এক নতুন ধরনের আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এখন নিজেদের অভ্যন্তরীণ ক্ষমতাকে মজবুত করতে মরিয়া। আর এর বলি হচ্ছে সেই সব বিশ্বাসঘাতক এবং সশস্ত্র গোষ্ঠী। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সবচেয়ে বড় অভিযানের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য উপত্যকায় কাজ করে যাওয়া অবশিষ্ট সশস্ত্র গ্যাংগুলিকে ভেঙে ফেলা। সূত্র জানিয়েছে 10 অক্টোবর থেকে হামাস যোদ্ধারা গাজার অভ্যন্তরে তথাকথিত ইসরায়েল সমর্থিত গ্যাং এবং মিলিশিয়াদের হত্যাকাণ্ড তীব্রতর করেছে। এই দলগুলি যেমন ইসরায়েলের সাথে যুক্ত বলে পরিচালিত দগমুশ গোষ্ঠী বা উত্তর গাজার পপুলার আর্মি এবং পূর্ব রাফার পপুলার ফোর্সেস আইডিএফ থেকে অস্ত্র ও লজিস্টিক সহায়তা পায় বলে হামাসের অভিযোগ। গাজার নিরাপত্তা সূত্রগুলি এই বিদ্রোহীদের দেখছে এমন উপাদান হিসেবে যাদের মার্কিন যুক্তরাষ্ট্র হামাসের কর্তৃত্বকে দুর্বল করার জন্য ব্যবহার করতে পারে। হামাসের মতে এই সহযোগী গ্যাং সদস্যরা অপহরণ, হত্যা, নাশকতা এবং ইসরায়েলি বাহিনীর জন্য সশস্ত্র আবরণ সরবরাহের মতো কাজে জড়িত। হামাসের এই বিশ্বাসঘাতকদের হত্যা অভিযান যুদ্ধবিধ্বস্ত ছিটমহল জুড়ে পূর্ণ নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এক কঠোর পদক্ষেপ। হামাসের এই অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান যখন তুঙ্গে, তখন আন্তর্জাতিক রাজনীতিতে এক অপ্রত্যাশিত মোড় দেখা দিয়েছে। হামাস কেবল ইসরায়েল নয়, আরব বিশ্বের কিছু অংশ এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা যেন একাই নিজেদের নিয়ন্তা হওয়ার শপথ নিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। যদিও তিনি প্রাথমিকভাবে হামাসের গ্যাং দমনের পদক্ষেপকে খুব খারাপ লোক নির্মূলের কাজ বলে সম্মতি জানিয়েছিলেন, চুক্তি ভঙ্গ এবং নিরীহ মানুষ হত্যার অভিযোগ উঠলে তার সুর পাল্টায়। ট্রাম্প এক কথোপকথনে হামাসকে তীব্র ভাষায় হুমকি দেন, স্পষ্টতই ইঙ্গিত দেন যে মার্কিন বাহিনী সরাসরি না গেলেও খুব কাছের মানুষ আছে যারা ভেতরে যাবে, তবে আমাদের তত্ত্বাবধানে। এই মন্তব্যে এক শীতল বার্তা ছিল, হামাসকে তার শর্তেই চলতে হবে, নতুবা আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে। হামাসের শক্তি, টানেলের গভীরে গোপন ফিসফিসানি। এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেও হামাসের শক্তি নিয়ে প্রশ্ন জাগে। একটি ছোট উপত্যকায় এত আন্তর্জাতিক চাপ, ইসরায়েলের সামরিক অভিযান এবং অভ্যন্তরীণ বিদ্রোহের মধ্যেও তারা কিভাবে এত শক্তিশালী অবস্থান ধরে রেখেছে? হামাসের শক্তি লুকিয়ে আছে তাদের অবিশ্বাস্য গোপনীয়তা এবং ইসরায়েলকে আঘাত করার ক্ষমতার মধ্যে। তারা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে যে অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান চালাচ্ছে তা তাদের লৌহ কঠিন নিয়ন্ত্রণকেই প্রমাণ করে। তবে এই অভিযান গাজাকে শান্ত করবে নাকি আরো গভীর ও ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইসরায়েল ও আমেরিকা থেকে নজর সরিয়ে হামাস কি এখন গাজাকে নিজেদের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পুনর্নির্মাণ করছে, যেখানে তাদের কথার বাইরে দ্বিতীয় কোনো কথা বলার সাহস কারো থাকবে না?